এই বছরের অন্যতম আলোচিত সিনেমা হল পরম সুন্দরী। সিদ্ধার্থ মালহোত্রা এবং জাহ্নবী কাপুর এই ছবিতে দুর্দান্ত অভিনয় করেছেন। ট্রেলার দেখে অনেকেই মনে করছেন এটি আবারও এক ধরনের চেন্নাই এক্সপ্রেস হতে পারে। তাহলে আজকের ব্যাখ্যায় জানি পরম সুন্দরী কেমন ধরনের গল্পের সিনেমা। কথা না বাড়িয়ে চলুন গল্পে প্রবেশ করি। এই যে ছেলেটিকে দেখছেন তার নাম পরম সাজদেব। সে ধনী বাবার একমাত্র সন্তান। ছোটবেলা থেকেই প্রযুক্তির প্রতি তার গভীর আগ্রহ। সারা দিন কম্পিউটার, মোবাইল, নতুন সফটওয়্যার এবং গ্যাজেটস নিয়ে ব্যস্ত থাকে। শুধু তাই নয়, ডেটিং অ্যাপ নিয়েও তার খুব ভালো লাগা আছে। বিভিন্ন অ্যাপ ডাউনলোড করে মেয়েদের সঙ্গে পরিচিত হওয়া এবং ডেটে যাওয়া যেন তার প্রতিদিনের কাজ হয়ে গেছে। তবে মজার বিষয় হল, প্রযুক্তি নিয়ে যতবারই পরম স্টার্টআপ কোম্পানি শুরু করেছে সবগুলোই ব্যর্থ হয়েছে। বড় স্বপ্ন নিয়ে ব্যবসা শুরু করলেও শেষ পর্যন্ত তা সফল হয়নি। এবার নতুন আশায় আরেকটি অ্যাপ খোলার পরিকল্পনা করেছে সে। অ্যাপটির নাম দিয়েছে ফাইন্ড মাই সোলমেট। এই অ্যাপকে সফল করতে পরম একজন অভিজ্ঞ আইটি বিশেষজ্ঞ নিয়োগ দেয়। বিশেষজ্ঞ তাকে বোঝায় যে এই অ্যাপ হবে সম্পূর্ণ আলাদা। এখানে ব্যবহারকারীরা নিজেদের জন্য 100% মানানসই সঙ্গী খুঁজে পাবে। কোথাও যেতে হবে না এবং ঘণ্টার পর ঘণ্টা খোঁজাখুঁজি করতে হবে না। অ্যালগোরিদমের মাধ্যমে মানুষের ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে স্বয়ংক্রিয়ভাবে তাদের সোলমেটের অবস্থান বের করবে অ্যাপটি। ফলে সঙ্গী খুঁজতে আর সমস্যায় পড়তে হবে না। আইটি বিশেষজ্ঞ আরও বলে যে এই অ্যাপ মানুষের জন্য এতটাই সুবিধাজনক হবে যে তারা নিশ্চয়ই টাকা দিয়ে সাবস্ক্রাইব করবে। এসব শুনে পরম খুব উত্তেজিত হয়ে ওঠে এবং সে নিজেই প্রথমে অ্যাপটি খুলে লগ ইন করার সিদ্ধান্ত নেয়। কিন্তু পরমের বাবা বিষয়টি নিয়ে মোটেও খুশি নন। পরমের বারবার ব্যর্থতা এবং অদ্ভুত আইডিয়া শুনে তিনি বিরক্ত হয়ে পড়েছেন। তবুও পরম বাবাকে বোঝায় যে এটি একটি মহান কাজ হতে যাচ্ছে। আধুনিক যুগে মানুষ যতই ব্যস্ত হোক, সত্যিকারের সোলমেট পাওয়া যেন দিন দিন অসম্ভব হয়ে উঠছে। তাই ফাইন্ড মাই সোলমেট অ্যাপ মানুষের এই সমস্যার সমাধান দেবে। এটাই ছিল বাবাকে বোঝানোর মূল উদ্দেশ্য, যাতে অ্যাপটির প্রচারের জন্য বড় অঙ্কের টাকা বের করতে পারে। পরম বাবার কাছে 5 কোটি টাকার দাবি করে। বাবা টাকা দিতে রাজি হন, তবে শর্ত দেন যে 1 মাসের মধ্যে যদি পরম সত্যিকার অর্থে একটি সোলমেট না পায়, তাহলে এখন পর্যন্ত যত টাকা দেওয়া হয়েছে সব ফেরত দিতে হবে। পরম কোনো কথা না বলেই বাবার সঙ্গে সেই ডিল মেনে নেয়। পরদিন পরম্পার আইটি বিশেষজ্ঞকে ডেকে বলে, অবিলম্বে ফাইন্ড মাই সোলমেট অ্যাপ ব্যবহার করে তার সোলমেট খুঁজে বের করতে হবে। বিশেষজ্ঞ কাজ শুরু করে এবং কিছুক্ষণের মধ্যেই অবাক করা একটি ফলাফল আসে। অ্যাপ দেখায় যে পরমের সঙ্গে সম্পূর্ণ 100% ম্যাচ হওয়া একজন মানুষ আছে। কিন্তু সেই জায়গার নাম এত অদ্ভুত ও দীর্ঘ যে পরম এবং তার বন্ধুযোগ্য উচ্চারণই করতে পারে না। তারা ম্যাপে জুম আউট করে দেখে সেই স্থানটি কেরালা রাজ্যের কোনো অচেনা এলাকায়। পরে যখন পরম মেয়েটির বিস্তারিত জানতে চায়, তখন বিশেষজ্ঞ জানায় মেয়েটির নাম এত বিশাল যে শুনলে সবাই স্তম্ভিত হয়ে যায়। উচ্চারণ করার মতো সাহস যেন কারোরও নেই, ঠিক যেন দাঁত ভেঙে যাওয়ার মতো পরিস্থিতি হয় তাদের জন্য। এমনকি তারা উচ্চারণ করতেও সাহস পায় না। তাহলে নামের মধ্যে থাকা সুন্দরী শব্দটি ধরে তাকে সেই নামে ডাকার সিদ্ধান্ত নেওয়া হলো। কিন্তু সমস্যার এখানেই শেষ নয়। আইটি বিশেষজ্ঞ জানায় মেয়েটির কোনো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নেই এবং কেবল তার বাড়ির কিছু ছবি পাওয়া গেছে। এসব শুনে বন্ধু জাগি পরমকে কেরালায় যেতে নিষেধ করে, কারণ তারা মালায়ালাম ভাষা জানে না। তাহলে স্থানীয়দের সঙ্গে তারা কিভাবে কথা বলবে? তবে পরম বেশ জেদি, সে যেতেই চায়। তার যুক্তি হল, কেরালার 96% মানুষ শিক্ষিত, তাই ভাষার সমস্যা হবে না। জাগিও শেষে বন্ধুকে একা যেতে দেয় না, সুতরাং দুজনেই একসাথে বিমান ধরে কেরালার উদ্দেশ্যে রওনা দেয়। তারা এয়ারপোর্টে পৌঁছানোর পরে একটি ট্যাক্সি নিয়ে তাদের গন্তব্যে যায়। কিন্তু দুর্ভাগ্যবশত ট্যাক্সি চালক ড্রাইভিং করতে করতে মদ পান করছিলেন, যার ফলে হঠাৎ করে একটা দুর্ঘটনা ঘটে। নানা ঝুঁকি পেরিয়ে তারা এলাকার সাধারণ মানুষের সঙ্গে ভাঙাচোরা বাড়িতে কথা বলে অবশেষে সুন্দরীর বাড়ির সামনে পৌঁছে যায়। বাড়িতে পৌঁছানোর পর পরমের চোখ পড়ে একজন মেয়ের দিকে, যার জন্য এত ঝুঁকি নিয়ে এসেছে। যদিও তার নাম ভয়ঙ্কর লম্বা, ডাক নাম সুন্দরী। সুন্দরী বাড়ির ভিতরে নাচ শেখাচ্ছিল এবং পরম তার দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকে, যেন এটা প্রথম দেখাতেই প্রেম হয়ে গেল। একসময় সুন্দরী তাদের দেখতে পায় এবং তাদের দিকে এগিয়ে আসে। ভাবতে থাকে হয়তো সেই তাদের কাছে আসছে, কিন্তু বাস্তবে সে পিছনে থাকা একজন পুরুষের দিকে ছুটে যায় এবং হাতে দা তুলে নেয়, কারণ ওই লোক প্রায়ই তাকে বিরক্ত করে। এরপর সুন্দরী পরমের দিকে তাকিয়ে মালায়ালাম ভাষায় প্রশ্ন করে, আপনারা এখানে কেন এসেছেন? পরম হিন্দিতে উত্তর দিলে সুন্দরী আবার হিন্দিতেই কথা বলে এবং জানায় যে তাদের একটি বুকিং ছিল। বুকিং হতে পারে, তবে ইন্টারনেটের সমস্যার কারণে কিছু ভুল বোঝাবুঝি হয়েছে। এরপর পরম যখন তার পুরো নাম বলল, তখন সুন্দরী সরাসরি জানিয়ে দিল এত বড় নাম সে ডাকতে পারবে না, তাই সে শুধু সুন্দরী বলে ডাকবে। নাম লেখানোর সময় সুন্দরী জিজ্ঞাসা করে, আপনারা তো সব রুম বুক করেছেন, অন্যরা কোথায়?
পরম জানায় তারা দুজনেই এখানে থাকবে। তখন সুন্দরী কৌতূহল নিয়ে জিজ্ঞাসা করে কেন তারা এখানে এসেছে। পরম উত্তর দেয় যে শহরের ব্যস্ত জীবনে সে খুব বিরক্ত হয়ে গেছে, তাই প্রকৃতির মুক্ত বাতাস নিতে এসেছে এবং ঐতিহ্যবাহী ওনাম উৎসবও দেখতে চায়। পরমের এই সোজা উত্তর সুন্দরীর কাছে ভালো লাগে। সুন্দরী তখন তার ছোট বোন আম্মুকে ডেকে বলেন অতিথিদের রুমে নিয়ে যেতে। সেই সময় পরম ও আম্মুর মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে। কিন্তু রুমে গিয়ে পরম একটি সমস্যার মুখোমুখি হয়। বিছানার ম্যাট্রেস এত শক্ত যে ঘুমানো সম্ভব নয়। তাই সে সুন্দরীকে ডাক দেয় এবং বলে নরম ম্যাট্রেস হলে ভালো হতো। সুন্দরী মেঝেতে বিছানা ফেলে দেয়। কিছু উপায় না দেখে পরমটা মেনে নেয়। কিন্তু কিছু সময় পরে আবার ডাক দিয়ে বলে এখানে তো ইন্টারনেট নেই, ভালো ইন্টারনেট কোথায় পাবো। সুন্দরী জানালার দিকে ইঙ্গিত করে বলে ওখানে গেলে সিগন্যাল পেতে পারেন। তখন বাইরে দেখা যায় একজন লোক গাছে উঠে কথা বলছে। বারবার ডাক দেওয়াতে সুন্দরী বিরক্ত হয়ে যায়। এবার পরম মশার অভিযোগ করে। সুন্দরী ক্ষেপে গিয়ে বলে জানালা বন্ধ করলেই হবে, যদি সমস্যা থেকেই যায় তাহলে সকালে হাত দিয়ে মশা মারবেন। পরের দিন সকালে শহরের স্টাইলে হাফ প্যান্ট পরে জগিং করতে বের হওয়ার সময় হঠাৎ করে এক মেয়ের সাথে ধাক্কা খায়। মেয়েটি প্রায় পরমের গলায় ঝুলে পড়ে এবং জানায় যে সে একজন নার্স, যদি কোনো কিছুর দরকার হয় তবে তাকে ডাকলেই হবে। এরপর পরম জগিং চালিয়ে যায় এবং তখনই এলাকার ছেলেরা তাকে দেখে, ঘিরে ধরে, কিন্তু কিছুক্ষণ পর সবাই একজনকে দেখে সরে যায়। সেই ব্যক্তি পরমকে জানায় যে এখানে কিছু নিয়ম আছে এবং হাফ প্যান্ট পরে বাইরে বের হওয়া যাবে না, এতে তাদের সংস্কৃতি ক্ষতিগ্রস্ত হয়। এরপর তারা জোর করে তাকে ধুতি পরিয়ে দেয়। জগিং শেষ করে বাসায় ফিরে পরম তার বন্ধুকে এই ঘটনার কথা বলে। জাগি তখন কঠিনভাবে বলে যে সুন্দরীর কোনো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নেই, তাই তাকে কাছে পাওয়া অসম্ভব, সোলমেট হওয়া তো আরও দূরে কথা। কিন্তু পরম হতাশ হয় না, সে বলে তুই পাশে থাক, বাকিটা আমি সামলে নেব। তারপর থেকে সে সুন্দরীকে ফলো করতে শুরু করে। যেখানে যায় পরম তাকে এছনে যায়। সুন্দরী যখন রুক্মিণীকে খাবার দেয় কিংবা কোনো গান পছন্দ করে সবকিছু খেয়াল করে নোট করে, এমনকি রাতে গোপনে সেই গান মুখস্থও করে যা তার পছন্দ। পরের দিন সুন্দরীকে ইমপ্রেশন করার জন্য পরম আর জাগ মিলে বিশেষ নাস্তা তৈরি করে। নাস্তাটা টেবিলে বসেই পরম গেয়েছে সুন্দরীর প্রিয় গান। হঠাৎ তার প্রিয় গান শুনে সুন্দরী অবাক হয়ে যায়, কিন্তু তখন একটি বড় ভুল করে বসে সে। গান গাওয়ার সময় বলেই ফেলে এটা রজনীকান্তের গান। সঙ্গে সঙ্গে সুন্দরী রেগে যায়, কারণ এটি মালায়ালাম গান। রজনীকান্ত তামিল সুপারস্টার হলেও এখানকার সুপারস্টার হল মোহনলাল। উদাহরণ দিতে গিয়ে পরম বলে আলু অর্জুন ইয়াসু দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা, তবে আমরা সবাই নিজেদের আগে ভারতীয় হিসেবেই পরিচয় দিই। দক্ষিণ ভারতকে আলাদাভাবে দেখা উচিত নয়। তখনই প্রথমবারের মতো তিনি সুন্দরীর তীব্র রাগ দেখেন এবং তার ইমপ্রেস করার স্বপ্ন যেন ভেঙে যায়। খাবারের থালা হাতে নিয়ে যখন সুন্দরীর পিছনে হাঁটছিল, হঠাৎ দেখে সে গ্রামের স্টাইলে নারিকেল গাছে উঠে নারিকেল পাড়ছে। তখন পরম চিৎকার দিয়ে বলে দয়া করে নিচে নেমো, এভাবে ওঠা একদম ঠিক নয়। যখন সুন্দরী গাছ থেকে নামল তখন পরম একটু অনুনয় করে বলল আমি এখানে কোনো নিয়মকানুন জানি না, আসলে আমি তো এখানে কালচার বুঝতে এবং মানুষের সঙ্গে মিশতে এসেছি, আমার ভুলগুলো ক্ষমা করে খাবারটা খেয়ে নাও। সুন্দরী খাবার খাচ্ছিল, কিন্তু সে পরমকে কিছুতেই ক্ষমা করতে চাইছিল না। তখন পরম কৌতূহল নিয়ে জিজ্ঞেস করল তাহলে আমি কি করলে তুমি আমাকে ক্ষমা করবে। সুন্দরী কিছুটা চুপচাপ তাকে একটি মাঠে নিয়ে গেল, যেখানে ঝলমলে আলোয় তরবারি ও ঢাল হাতে কিছু যুবক ঐতিহ্যবাহী খেলার প্র্যাকটিস করছিল। যিনি প্র্যাকটিস করাছিলেন তিনি ছিলেন সুন্দরীর আঙ্কেল, যিনি প্রথম দিন পরমকে হাফ প্যান্ট পরতে নিষেধ করেছিলেন। পরম সম্মান দেখিয়ে তাকে আঙ্কেল বলে সম্বোধন করল। সুন্দরী হাসিমুখে বলল যদি তুমি এই খেলায় জয়ী হও তবে আমি তোমাকে ক্ষমা করব। খেলাটির নাম কাচারি ছিল। পরম সাহসিকতার সঙ্গে নাম লেখালো, কিন্তু তার প্রতিপক্ষ ছিল কাচারির সবচেয়ে শক্তিশালী খেলোয়াড়। একমাত্র ঢাল নিয়ে পরম টিকতে পারল না, তবে কিছু সময় পরে নিজের বুদ্ধিমত্তা ও দ্রুততায় সে ভালো পারফর্ম করল। কিন্তু প্রতিপক্ষের আঘাতে তার শরীর থেকে রক্ত বের হল। ব্যথায় পরম মাটিতে অজ্ঞান হয়ে পড়ল। যখন তার চেতনা ফিরল তখন সে দেখতে পেল সুন্দরী তাকে একটি নির্জন ও সুন্দর প্রাকৃতিক স্থানে নিয়ে এসেছে। পাহাড়ি গাছের পাতা থেকে সুন্দরী একটি প্রাকৃতিক মলম তৈরি করে ধীরে ধীরে পরমের ক্ষতের উপর লাগাতে শুরু করল। সুন্দরীর হাতে থাকা আংটি দ্বারা সে ব্যথা অনুভব করছিল, তাই সুন্দরী আংটিটি খুলে সাবধানে মলম লাগালো। পরম মনে মনে ভাবল এমন কোমল স্পর্শ জীবনে আর কখনো পাবে না হয়তো। মলম লাগানোর সময় সুন্দরী হাসি মুখে বলল আজ আপনি আমাকে খাওয়ালেন, আগামীকাল আমি আপনাকে খাওয়াবো। মার দেওয়া আংটিটি হারিয়ে যাওয়ায় পরমের মাথায় চিন্তা ঘুরতে থাকে। সে মনে করে আংটিটি কোথায় থাকতে পারে এবং দ্রুত জাকিকে নিয়ে বের হয়, কিন্তু সেখানে গিয়ে দেখে স্থানটি পানির নিচে ডুবে গেছে। তখন পরম পানিতে নেমে প্রাণপণ চেষ্টা করে আংটিটি খুঁজে বের করার জন্য। হঠাৎ একটি বিশাল হাতি সামনে এসে দাঁড়ায়।
পরম শান্ত কণ্ঠে হাতিটিকে রুক্মিণী বলে ডেকে দূরে যেতে বলে, কিন্তু হাতি কিছুতেই সরে না। শেষে পরম জাকিকে নির্দেশ দেয়, সুন্দরীকে ডাকতে বলো। জাকি দৌড়ে চলে যায়। এদিকে হাতি রেগে পরমকে উঁচু করে তুলে নেয়। কিছুক্ষণ পরে সুন্দরী আসতেই তার এক কথায় হাতি পরমকে মাটিতে নামিয়ে দেয়। পরম কিছুটা ভয় এবং মুগ্ধটায় বলে, তোমার কথা হাতিও শুনছে? সুন্দরী হাসতে হাসতে উত্তর দেয়, ছোটবেলা থেকে বাবার সঙ্গে হাতিকে দেখাশোনা করেছি, তাই আমাদের মধ্যে এক অদ্ভুত সম্পর্ক তৈরি হয়েছে। আংটি খুঁজে দেওয়ার জন্য সে পরমকে ধন্যবাদ জানায়। তখন থেকেই তারা আপনি বাদ দিয়ে তুমিতে কথা বলতে শুরু করে। পরম বলে, তোমার বাবার সঙ্গে তোমার অনেক মিল আছে তো? সুন্দরী একটু বিষণ্ণ হয়ে জানায়, হ্যাঁ ছিল। পরম দীর্ঘশ্বাস ফেলে বলে, আমার বাবার সঙ্গে আমার একটুও মিল নেই, সারাদিন শুধু লেকচার দেন। সুন্দরী মজা করে বলে, আমাদের মাঝে একটি কাপ চা আর মোহনলালের সিনেমা হল সব ঠিক করে দিতে পারত। পরম উচ্ছ্বাসে বলে, হ্যাঁ হ্যাঁ, সেটাই তো আমাদের মধ্যে মিসিং ছিল। সুন্দরী রহস্যময় হাসি দিয়ে বলেন যে কিছুই মিসিং নয়, শুধু চোখ খুলে দেখতে জানতে হয়। সেই মুহূর্তে পরম অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে তার দিকে। সুন্দরী লজ্জা পেয়ে চোখ নামিয়ে বলে, তুমি তো এখনো কেরালার সৌন্দর্য ঠিকমতো দেখোনি, কাল তোমাকে নিয়ে ঘুরতে বের হব। পরের দিন দুজন মিলে বের হয় এবং সুন্দরী কেরালার সবুজ প্রকৃতি, নদী, পাহাড় ও গ্রামীণ সৌন্দর্য এক এক করে পরমকে দেখাতে থাকে। হঠাৎ করে ঝুমবৃষ্টি শুরু হয়। শুরু হলে তারা একটি পুরনো চার্চে আশ্রয় নেয়। সেখানে ভিজে যাওয়া মাথা মোছার জন্য সুন্দরীকে চার্চের একটি কাপড় দেয়। প্রথমে সে সুন্দরী ওই কাপড় দিয়ে চুল মুছে নেয়, কিন্তু হঠাৎ থেমে গিয়ে গম্ভীর কণ্ঠে বলে, এটা তো পাপ, এটা একটা পবিত্র কাপড়, আমি এই কাপড় দিয়ে মাথা মুছতে পারি না। পরম হাস্যোজ্জ্বল হয়ে উত্তর দেয়, না, আমি ঈশ্বরের সঙ্গে কথা বলেছি, তিনি বলেছেন এতে কোনো পাপ হবে না, বরং তিনি জানতে চেয়েছেন তুমি আসলে কি চাও। সুন্দরী দীর্ঘশ্বাস ফেলে বলে, আমার জব করতে একদমই ভালো লাগে না, এই হসপিটালিটি কাজ আমার জীবনের স্বপ্ন ছিল না। কৌতূহলী পরম প্রশ্ন করে, তাহলে তুমি কি হতে চাই? সুন্দরী চোখে অনেক স্বপ্ন নিয়ে জানায়, আমি একজন মুহুরি আট্টাম ডান্সার হতে চাই, এটা ইন্ডিয়ান ক্লাসিক ডান্স। পরম মুগ্ধ হয়ে বলে, তোমার নাচ আমাকে প্রথম দিনেই মুগ্ধ করেছিল। সুন্দরী দুঃখিত মুখে জানায়, আমার একটি ডান্স স্টুডিও ছিল এবং বাবা মা সবসময় আমাকে সমর্থন করতেন, কিন্তু তারা মারা যাওয়ার পর সব ভেঙে গেল। এখন আঙ্কেলের ইচ্ছেতেই হসপিটালিটি করছি। পরম দৃঢ় কণ্ঠে বলে, তুমি চাইলে সব ছেড়ে দিতে পারো। কিন্তু সুন্দরী দুঃখ ভরা চোখে উত্তর দেয়, না, আমি আঙ্কেলের কথা অমান্য করতে পারবো না। এরপর পরম তাকে চার্চের ভিতরে মোহরি আট্টাম নাচতে বলল। সুন্দরী প্রথমে দ্বিধাগ্রস্ত হলেও পরে নেচে ওঠে এবং পরমও তার সঙ্গে নাচতে শুরু করে। নাচের মাঝে হঠাৎ প্রশ্ন করে, তুমি কি কখনো কারোর সাথে ঘনিষ্ঠ হয়েছ? সুন্দরী সরল কণ্ঠ বলে, একবার একজনকে কিস করেছিলাম। এবার প্রশ্ন আসে পরমের দিকে। সে হাসতে হাসতে জানায়, আমি তো অনেকের সঙ্গেই অনেক কিছু করেছি। তারপর হঠাৎ একটু মুচকি হাসি দিয়ে বলে, তুমি কি আমার প্রেমে পড়েছ? সুন্দরী দৃঢ় কণ্ঠে উত্তর দেয়, আমি সেরকম মেয়ে নই। তখন পরম রোমান্টিকভাবে এগিয়ে এসে ভঙ্গিতে বলে, যদি তুমি আমার প্রেমে পড়ো তবে আমি তোমাকে সারা জীবন ধরে রাখব। সুন্দরী লজ্জিত হয়ে মালায়ালাম ভাষায় প্রেমের কথা জানায়। যদিও পরম ভাষা পুরোপুরি বোঝে না, তার চোখে আনন্দ দেখা যায়। ঠিক সেই সময় শেখারের ফোন আসে, যিনি ফাইন্ড মাই সোলমেট অ্যাপের মূল আইটি বিশেষজ্ঞ। শেখার উত্তেজিত কণ্ঠে জানায় যে অ্যাপটি সঠিক পথে এগোচ্ছে এবং অনেকেই এতে বিনিয়োগ করতে চাচ্ছে। তিনি বলেন, আপনি যদি বিনিয়োগ না করেন তাহলে আমি অন্য কাউকে খুঁজে নেব। পরম দৃঢ়তার সঙ্গে উত্তর দেয়, না, আমি বিনিয়োগ করব। এবং ফোনের কথোপকথন শেষ করে যখন সুন্দরীকে সবকিছু জানাতে যায় তখন দেখে সে গভীর ঘুমে চলে গেছে। পরের দিন ভ্রমণ শেষে কেরালার সৌন্দর্য দেখে পরম খুব মুগ্ধ হয়। সে সুন্দরীকে প্রশংসা করে। সুন্দরী হাসি মুখে সরে গেলে হঠাৎ তার নজর পড়ে জাগির দিকে। জাগি তখন এক মেয়ের সঙ্গে গল্প করার মধ্যে ব্যস্ত ছিল। পরম কাছে গেলে জাগি শুধুমাত্র মালায়ালাম ভাষায় কথা বলতে শুরু করে এবং বলে, আমি প্রেমে পড়েছি। পরম বিস্মিত হয়ে হেসে উত্তর দেয়, আমার হৃদয় আর সুন্দরীর হৃদয়ও একদম মিলেছে। শেখার বারবার বিনিয়োগ করতে বলছে, তাই পরম সিদ্ধান্ত নেয় সে বিনিয়োগ করবে। জাগি হাসতে হাসতে প্রশ্ন করে, তাহলে তুইও কি প্রেমে পড়েছিস? পরম আর লুকিয়ে রাখে না, আর সরাসরি বলে দেয় সে প্রেমে পড়েছে। এর মধ্যেই অনামের দিন আসে এবং তাকে স্বাগত জানানোর জন্য পরম নতুন ধুতি পরে নেয়। সুন্দরী তাকে ধুতিতে সাহায্য করে। যখন সে প্রস্তুত হয় তখন সুন্দরী মৃদু হাসি দিয়ে বলে, তুমি খুবই সুন্দর লাগছো। এরপর পরম তাকে আয়নার সামনে দাঁড় করিয়ে দিয়ে বলে, দেখো আমাদের দুজনকে একসাথে কত ভালো দেখাচ্ছে।
এই কথায় সুন্দরীর চোখে কিছুটা লজ্জা ও দ্বিধার ছায়া পড়ে যায়। সে কিছু না বলে নিঃশব্দে ঘর থেকে বের হয়ে যায়। পরম খানিকটা অবাক হলেও সকলের সাথে আনন্দ করতে অনমের অনুষ্ঠানে যোগ দেয় ঠিক সেই মুহূর্তে। সেখানে ভেনু উপস্থিত হয়। তিনি এসে সবার সামনে বিন্দাস ভঙ্গিতে সুন্দরীকে জড়িয়ে ধরেন। মুহূর্তেই সুন্দরীর আঙ্কেল বিয়ের তারিখ ঘোষণা করেন। খবরটি শুনে সব চারপাশে সবাই আনন্দে মেতে ওঠে, কিন্তু পরমের মনে যেন ঝড় বয়ে যায়। তার চোখের উজ্জ্বলতা নিমেষেই নিভে যায়। সে আম্মুকে চুপচাপ প্রশ্ন করে, এই ভেনু আসলে কে? আম্মু ধীরে ধীরে সবকিছু খুলে বলেন। তিনি জানান, ছোটবেলা থেকেই ভেনু ভাইয়া ছিল সবার মধ্যে সেরা। পড়াশোনা এবং খেলাধুলায় সব ক্ষেত্রেই সে এগিয়েছিল। তখন দুই পরিবারের সম্মতিতে সুন্দরী আপু ভেনুর বিয়ে ঠিক করা হয়। শৈশবের বন্ধুত্ব ক্রমশ গাঢ় সম্পর্কে রূপ নেয়। এরপর সুন্দরী মহুরী আড্ডাতে প্রথম হয়। ঠিক তখনই বাবা মার মৃত্যুর খবর তাকে ভেঙে দেয়। সেই দিন থেকেই ঘর ও অতিথিদের দায়িত্ব নিতে হয় তাকে। সুন্দরী সবসময় মন খারাপ করে থাকে, তাই তাকে হাসানোর জন্য আমি ডেটিং অ্যাপ খুলে দিই। এই কথা শুনে পরমের বুক কেঁপে ওঠে, কারণ সে বুঝতে পারে অ্যাপটি আসলে সুন্দরী নয়, আম্মুই খুলেছিলেন। এবার পরম সুযোগ পেয়ে সরাসরি বলেন, ভেনুর ব্যাপারটা তো তুমি আমাকে আগে জানালে না। সুন্দরী গম্ভীর মুখে উত্তর দেন, এটা জানানোর মতো কিছু নয়, তাই বলিনি। পরম কিছুক্ষণ থেমে জিজ্ঞেস করে, তুমি কি এই বিয়েতে খুশি? সুন্দরী চোখ নামিয়ে শান্ত গলায় বলে, আমার বাবা মা ছোটবেলায় এই বিয়েটা ঠিক করেছেন, তাদের ইচ্ছাই আমার ইচ্ছা। তার এই উত্তর শুনে পরমের বুক ভারী হয়ে যায়। সুন্দরী আর কিছু না বলে চলে যায় এবং বের হতেই ভেনুর সঙ্গে মুখোমুখি হয়। ভেনু কৌতূহলী হয়ে জিজ্ঞেস করে, তোমার কি হয়েছে, মন খারাপ? সুন্দরী নিজেকে সামলে নিয়ে হেসে বলে, না, তেমন কিছু হয়নি। তখন ভেনু বিস্মিত স্বরে জানায়, আমি তো ওইসব ব্যাপারে কিছুই জানতাম না, সবকিছু এত দ্রুত হচ্ছে। পরম ভাবেনি যে এমন গভীর চিন্তায় পড়বে। তার মনে জাগের কণ্ঠ ভেসে ওঠে। সে বলে, তুমি যদি সুন্দরীকে পালিয়ে নিয়ে যেতে চাস, তবে আমি জানি যে এতে কোনো সমাধান আসবে না, বরং বিপদ আরও বাড়বে। তাই পরম শেখরকে ফোন করে অন্য একটি পথ খুঁজতে। শেখর সবকিছু শুনে বলল, যদি বিষয়টি এমন হয় তাহলে তুমি সুখী হতে পারবে না এবং সুন্দরীও তা পারবে না। তাই আসল সমাধান হলো সুন্দরীর অন্তরের কথা জানা। পাশে বসা জাগি তখন বলল, তোমাকে আগে জানতে হবে সুন্দরী কি তোমাকে সোলমেট হিসেবে মনে করে। পরম চিন্তিত মুখে জানালো, এর আগে তো এলাকার মানুষের মন জয় করতে হবে। ঠিক সেই সময়ে পরম দেখে আঙ্কেল এলাকার লোকজনের সঙ্গে মিটিং করছেন। আঙ্কেল সবার সামনে ঘোষণা করেন, এবার যে কোনো মূল্যে আমাদের শঙ্করন ট্রফি জিততেই হবে। এ কথা শুনে পরম দৃঢ় সংকল্প জানায়, আমি এলাকার মন জয় করব এবং এই খেলার মাধ্যমেই সেটা করব। তাই সে খেলায় নাম লেখাতে যায়, কিন্তু আঙ্কেল তাকে জানান যে এখানে বহিরাগতদের নেওয়া হয় না, খেলায় শুধু এলাকার লোকজনই অংশ নিতে পারে। এতে পরম হতাশ হয়ে পড়ে। তবে পরম আর জাগি মিলে একটি সমাধান বের করে ফেলে। জাগির গার্লফ্রেন্ডের হাতে রাখি পড়ে গিয়ে পরম তার ভাই হয়ে যায় এবং তাকে বোন বানিয়ে স্থানীয় পরিচয় নেয়। এরপর সে শঙ্করন ট্রফির প্রথম গেম চামচে বল নিয়ে হাঁটার প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। শুরুতে দুর্দান্তভাবে এগিয়ে যায় এবং সবাই হাততালি দেয়, কিন্তু অতিরিক্ত স্মার্টনেস দেখাতে গিয়ে হঠাৎ ভেনুর সঙ্গে ধাক্কা খেয়ে পড়ে যায়। ফলে প্রতিদ্বন্দ্বী এলাকার সুযোগ পেয়ে প্রথম গেমে চলে যায়। এতে আঙ্কেল ক্ষিপ্ত হয়ে যান পরমের উপর এবং বলেন, অন্য কোনো খেলায় যেন তোমাকে আর না দেখি। সেই রাতে পরম সবার সাথে বসে অনামের কাহিনী দেখতে থাকে। তখন পাশে এসে বসে সুন্দরী এবং পুরো অনাম উৎসব নিয়ে তার সঙ্গে গল্প করতে শুরু করে। এক পর্যায়ে আবেগী হয়ে সে বলে, হাল ছাড়া যাবে না, অর্থাৎ পরমকে অনুপ্রাণিত করে জানায়, যাই ঘটুক না কেন হাল ছাড়বে না। পরদিন খালায় সুন্দরীর এলাকায় এগিয়ে থাকলে লাফিয়ে ওঠে সুন্দরী। রাতে আসে সুন্দরীর পারফরমেন্সের পালা। মঞ্চে ওঠার আগে তাকে শুভকামনা জানাতে চায় পরম। সুন্দরী তখন বলে, আমরা সবসময় শুধুমাত্র আমার পারফরমেন্স দিয়েই এগিয়ে থাকি, এবারও তাই হবে। ঠিক তখনই ভেনু এসে সুন্দরীকে আলিঙ্গন করে শুভেচ্ছা জানায়। এই দৃশ্য দেখে পরমের বুকটা মোচড় দিয়ে ওঠে। এরপর সুন্দরী মুহুরী অট্টামে অসাধারণ পারফরমেন্স করে সবার চেয়ে এগিয়ে থাকে। অনুষ্ঠান শেষে পরম বাহাবা দিতে থাকলে হঠাৎ বৃষ্টি নামে। সবাই দৌড়ে ছাউনের খোঁজ করে। সুন্দরীও ছুটে যায়, কিন্তু পরম তার হাত ধরে বৃষ্টির মধ্যে দাঁড় করিয়ে যায়। তখন সুন্দরী কাপা কণ্ঠে বলে, এসব ঠিক হচ্ছে না। পরম নির্ভীক স্বরে উত্তর দেয়, আমি তো শুধু তোমার উপরেই পড়তে চাই। ঠিক তখনই গাড়ি নিয়ে হাজির হয় ভ্যান। সুন্দরী দৌড়ে গাড়িতে উঠে বসে। পরমও গাড়ির পেছনে গিয়ে বসে আর বলে, আমাকে নামিয়ে দিও। পরদিন সকালে পরমের বাবার ফোন আসে। ফোনের ওপাশ থেকে বাবা কড়া গলায় বলে, আজ আর তোর হাতে 3 দিন সময় আছে, এর মধ্যে তুই সোলমেট খুঁজে নেবি। পরম শান্তভাবে বলে, একটু ধৈর্য ধরো, দেখতে পাবে। সঙ্গে এটাও জানাই, নিজের টাকায় সে নতুন একটা ইনভেস্টমেন্টও করেছে। এই কথা শুনে বাবা রেগে যায়। বকাবকি করে তাকে পরম রাগ সামলাতে না পেরে ফোন কেটে দেয়। ঠিক তখনই সুন্দরী এসে জিজ্ঞেস করে, আজকে আমার এঙ্গেজমেন্ট অনুষ্ঠানে আসবে তো? পরম দুষ্টুমি করে উত্তর দেয়, আমি না আসলে কিভাবে এঙ্গেজমেন্ট হবে? তো সন্ধ্যায় সুন্দরী গর্জিয়াস সাজে হাজির হয়। বেনুর সাথী অনুষ্ঠানে আসে পরমও।
সেও বেশ স্মার্টলি আসে। সে এসে বেনুকে ধাই বলে সম্বোধন করে, আবার সুন্দরীর হাত ধরে নাচে। নাচের পর সবাই মদ খেয়ে মাতাল হয়ে যায়। একসময় হাতাহাতি শুরু হয় এবং এতে একজন গুরুতর আহত হয়। আহত ব্যক্তিকে দেখে পরম তাড়াতাড়ি বলে তাকে হাসপাতালে নিয়ে যেতে হবে। তখন এলাকার নার্সরা জানায়, আমার কাছে একটি শর্টকাট রাস্তা আছে, সেখান দিয়ে দ্রুত পৌঁছানো যাবে। এরপর সবাই নৌকায় করে হাসপাতালে রওনা দেয়। নৌকার ভিতরে নার্স পরমের সাথে হাসি ঠাট্টা করে কথা বলে। এই দৃশ্য দেখে সুন্দরী অস্বস্তি ও ঈর্ষা অনুভব করে। হাসপাতাল পৌঁছানোর পরও নার্স পরমকে অতিরিক্ত রোমান্টিকভাবে দেখে, যা সুন্দরীর সহ্য হয় না। সে বিরক্ত হয়ে সেখান থেকে চলে যায়। পরম পেছন পেছন গিয়ে বোঝানোর চেষ্টা করে। তখন সুন্দরী রেগে গিয়ে বলে, বেনু তোমাকে ডাকলো বলেই আমি তোমার কাছে গিয়েছিলাম। তুমি কি করছো বা করছো না তা আমার দেখার বিষয় নয়। আসলে সে অভিমান থেকে এসব বলে। ঠিক তখনই বেনু সেখানে এসে পরমের দিকে তাকিয়ে বলে, তুমি আমাকে ভাই ডেকেছ, তাই আমি তোমার জন্য একটা ফেভার করব। আগামীকাল বোর্ড গেম হবে, তুমি আমার সাথে খেলতে এসো। আঙ্কেলও এসে বলেন, আজ থেকে তুমি আমাদের একজন, আগামীকাল আমাদের জন্য জয় এনে দিও। পরের দিন যখন সুন্দরী ঠিক করতে পারছিল না কোন কাপড় পরবে, তখন সে তার বোনকে ডেকে সাহায্য চায়। আম্মু কথার মাঝে বেনু আর পরমের প্রসঙ্গ আনেন এবং হেসে জিজ্ঞেস করেন, তুমি আসলে এই দুজনের মধ্যে কাউকেই বেছে নিতে পারছো না, তাই তো? এরপর আম্মু বেনুর প্রশংসা করতে থাকে এবং তাকে দায়িত্বশীল ছেলে হিসেবে তুলে ধরে। অপরদিকে পরমকে নিয়ে কিছু খারাপ কথা বলে। শুনে আবার সুন্দরী রাগে চোখে জল নিয়ে বলে, আঙ্কেল সহ বাবা মাকে আমি তো প্রতিশ্রুতি দিয়েছি যে আমি বেনুকেই বিয়ে করব, কিন্তু পরম এখানে আসার পর থেকে আমার মনটা তার দিকে ছুটছে। বেনুর কাছে আমি নিরাপত্তা পেলেও মনে হচ্ছে কিছু যেন মিস করছি। থাকবো, কিন্তু পরমকে আবার মনে হচ্ছে যেন সে আমার সবকিছু। সে আমার প্রতি নিজের কথা বলতেই সুন্দরী অপরাধ বোধে ভুগছে, কারণ যার সাথে তার বিয়ের প্রতিশ্রুতি সে অন্য কাউকে নিয়ে ভাবছে। তখন আম্মু তাকে বোঝায়, তুমি জীবনে অনেক ত্যাগ করেছ, এবার মন যা চায় সেটা করো। বোনের কথায় দ্বিধা কেটে যায় এবং সুন্দরী মনে মনে পরমকে বেছে নেয়। এর মধ্যে হঠাৎ করে গ্রামে এসে হাজির হয় পরমের বাবা। রাগে ক্ষুব্ধ হয়ে তিনি পরমকে ধরে মারতে শুরু করেন এবং বলেন, শেখর আসলে একেবারে ফ্রড, সব কিছু নিয়ে পালিয়ে গেছে, এসব প্রজেক্টগুলো ছিল ভুয়া। প্রথমে পরম বিশ্বাসই করতে পারে না। এরপর সে নিজের ল্যাপটপে সোলমেট অ্যাপের ওয়েবসাইট খুঁজতে থাকে, কিন্তু কিছুই পেয়ে হতাশ হয়ে যায় এবং চিৎকার করে বলে, সোলমেট ভুয়া মানে কি সবকিছু মিথ্যা? তখন বাবা গলায় বলে, তুই এতে অনেক টাকা খুইয়েছিস সেটা বড় কথা নয়, কিন্তু তুই একটা মেয়ের জীবন নষ্ট করছিস। শুধু একটা নয়, তিনটে জীবন ধ্বংস করতে চলেছিস। বাবার কথা শুনে পরম নির্বাক হয়ে যায় এবং বাবা তাকে উপদেশ দেয় যে মেয়েটিকে সবকিছু জানিয়ে এখান থেকে বিদায় নিতে। ঠিক সেই সময় ঘরে প্রবেশ করে সুন্দরী। পরম সুন্দরীকে জানায় যে এটি তার বাবা। সুন্দরী তখন সম্মান জানাতে পায়ে পড়ে সালাম করে এবং তার বিনয়ী আচরণে পরমের বাবা খুশি হন। পরে পরম সুন্দরীকে বাইরে নিয়ে আসে কথা বলার জন্য। বাইরে এসে সে সবকিছু খুলে বলে সুন্দরীকে, বলে, আমি এখানে ঘুরতে আসিনি বা সংস্কৃতি জানার জন্য আসিনি, আমি একজন ইনভেস্টর। সোলমেট নামে একটি অ্যাপের যাচাই বাছাই করার জন্য এসেছিলাম, কিন্তু আজ জানতে পারলাম এই অ্যাপটা পুরোপুরি প্রতারণা। আমি আসলে এখানে তোমার জন্য আসিনি। এই কথায় সুন্দরী খুব আঘাত পায়। সুন্দরী যেই মুহূর্তে তার ভালোবাসার কথা বলার চেষ্টা করছিল, সেই মুহূর্তে এসে জানতে পারে যে পরম আসলে তাকে একটি পরীক্ষার মতো ব্যবহার করেছে। দুঃখে ও রাগে সুন্দরী কেঁদে ওঠে এবং বলে, তুমি এখান থেকে তাড়াতাড়ি চলে যাও, আমি তোমাকে আর দেখতে চাই না। পরম কিছুক্ষণের জন্য চুপ থাকে এবং শুধু সরি বলে নিঃশব্দে চলে যায়। পরে ঘরে ফিরে ব্যাগ গোছাতে থাকে। ঠিক তখনই তার বন্ধু এসে বলে, তুই হয়তো তোর সোলমেটকে হারাচ্ছিস, কিন্তু আমি আমার সোলমেট পেয়ে গেছি, আমি কোথাও যাচ্ছি না। জাকিরের কথায় পরম হতাশ হয়ে পড়ে, তবে সে বাবাকে নিয়ে বেরিয়ে যায়। কিন্তু বাইরে গিয়ে সে এলাকার লোকেদের সামনে পড়ে, যারা সবাই তাকে ঘিরে ধরে। তারা রেগে নয়, বরং আনন্দিত, কারণ আগামীকাল শঙ্করন ট্রফির ফাইনাল রয়েছে এবং নৌকার জন্য পরমের সাহায্য দরকার হবে। বাবাও মার খাওয়ার ভয় সবার সঙ্গে মিশে যায়, ফলে পরম আর যেতে পারে না। তাকে সেখানে থেকে শুধুমাত্র সুন্দরী ও ভেনুর বিয়ের প্রস্তুতি দেখতে হয় এবং নিজের মনোবেদনায় দগ্ধ হতে হয়। পরদিন আসে ফাইনাল খেলার দিন, যেখানে নৌকা বাইছচ্ছে। নৌকা সামনের দিকে থাকে পরম। প্রথম দিকে সে একটু চিন্তিত থাকে, কিন্তু পরে সবাইকে মাতিয়ে তোলে। সেই উচ্ছ্বাসের মধ্য দিয়ে তারা শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হয়ে ওঠে। বিজয়ের আনন্দে ভেনু সুন্দরীকে সকলের সামনে জড়িয়ে ধরলে এই দৃশ্য নিঃশব্দ দৃষ্টিতে দেখে পরম। পুরস্কার বিতরণী শেষে বাবা ছেলে এয়ারপোর্টের দিকে রওনা দেয়। এয়ারপোর্ট পৌঁছলে পরমের বাবা ছেলেকে বলল, আমি জানি তুই সুন্দরীকে ভালোবাসিস, তাহলে কেন তাকে ছেড়ে যাচ্ছিস? যা, তাকে নিয়ে আয়। আর যদি না যাস, তাহলে তুমি তাকে আর কখনো পাবি না, অন্য কারো হয়ে যাবে সে। এর উত্তরে পরম তিক্ত গলায় বলে,
তুমি তো বলেছিলে আমি 3টে জীবন নষ্ট করছি, এখন আবার কেন পিছু টানছ? বাবা দীর্ঘশ্বাস ফেলে উত্তর দেয়, জেনারেশন নিজেদের অনুভূতিগুলো বুঝতে পারে না, কিন্তু তোর ভালোবাসা সব কিছু জয় করে নিতে আসে। বাবার কথা ভাবতে ভাবতে আবেগে ভেসে যায় পরম। সে বাবাকে জড়িয়ে ধরে ধন্যবাদ জানিয়ে দ্রুত সুন্দরীর কাছে ছুটে যায়। সুন্দরীর ঘরে ঢুকতে না পেরে একটি নারিকেল গাছে উঠে তার সাথে কথা বলতে শুরু করে। সেখানে সে তার মনে সব কথা বলে ফেলে। তবে সুন্দরী জানায় এখন অনেক দেরি হয়ে গেছে। তবু পরম হাল ছাড়ে না এবং বারবার তার ভালোবাসার কথা জানাতে থাকে। এসব কথাগুলি আঙ্কেলও খবরটি শুনে ফেলে এবং দ্রুত চারদিকে তা ছড়িয়ে পড়ে। সবাই এসে পরমকে আক্রমণ করতে চায়, কিন্তু সে সকল বাধা ভেঙে সুন্দরীর সামনে দাঁড়ায় এবং বলে, আমি জানি তুমি আমাকেই ভালোবাসো, চোখ বন্ধ করো, তুমি আমাকেই দেখতে পাবে। সুন্দরী যখন চোখ বন্ধ করে তখন দরজা দিয়ে ভেনু প্রবেশ করে এবং পরম সেখানেই ভালোবাসার কথা বলতে থাকে। ভেনু শুধু চুপচাপ শুনছে। ঠিক সেই সময় এলাকার লোকজন পরমকে ধরে ফেলে। তবু সাহসের সঙ্গে পরম সবার সামনে বলে ওঠে, হয়তো এই জন্মে তুমি আমার স্ত্রী হতে পারলে না, কিন্তু পরের জন্মে অবশ্যই হবে। এই বলেই ভিড় থেকে পালিয়ে নদীর দিকে ছুটে যায়। এদিকে ভেনু সুন্দরীকে বলে, তোমার মন যা চায় সেটাই করো, আমি তোমাকে ভালোবাসি, কিন্তু যদি তুমি অন্য কাউকে ভালোবাসো তবে আমি কখনোই সুখী হতে পারবো না, তাই তোমার মন যেটা বলছে তুমি সেটাই করবে। পরে পরম নদীতে ঝাঁপ দিলে সুন্দরী সেখানে নৌকা নিয়ে হাজির হয়। নৌকাতে উঠেই পরম আবারও সিনেমার মতো ডায়লগ বলতে শুরু করে এবং পাড়ার সবাই শ্বাসরুদ্ধ হয়ে তাদের দিকে তাকিয়ে থাকে। নৌকায় দাঁড়িয়ে পরমকে সুন্দরী জিজ্ঞেস করে, আমি জানি কিভাবে সবাইকে থামানো যাবে। তারপর হঠাৎ প্রশ্ন করে, তুমি কি কখনো নৌকায় ভাসতে ভাসতে কাউকে চুম্বন করেছ? পরম অবাক হয়ে উত্তর দেয়, না। সুন্দরী মুচকি হেসে বলে, আমি করেছি। এরপর পরম আবার জিজ্ঞেস করে, কখন, কাকে? সুন্দরী চোখের দিকে তাকিয়ে থাকে সে সবার সামনে পরমকে চুম্বন করে। এই দৃশ্য দেখে সবাই অবাক হয়ে যায়, তবে পরমের বাবা, মা এবং চাক্কি খুশি হন। এই আবেগময় মুহূর্তের মধ্য দিয়েই সিনেমাটি শেষ হয়। পরম সুন্দরী একটি রোম্যান্টিক কমেডি ফ্যামিলি ড্রামা মুভি, যা চেন্নাই এক্সপ্রেসের মতোই ভালো ছিল। কিন্তু আপনারা কি মনে করেন পরম সুন্দরী কি চেন্নাই এক্সপ্রেসের সাথে তুলনা করা যায়? কমেন্ট বক্সে জানান। নতুন মুভি সিরিজের ব্যাখ্যা পেতে চিরিঞ্জে মুভি এক্সপ্লেনারের সঙ্গে থাকুন।